আমরা শুনেছি একজন খুব শক্তিশালী উপদেষ্টা রয়েছেন ইয়ের মধ্যে কিংবা যিনি মানে সমস্ত স্বরাষ্ট্র ব্যবস্থাটা তিনি দেখেন, তার নাম খোদাবক্স স্যার, খুব নাকি পাওয়ারফুল। আবার এও শুনি তিনি নাকি বিএনপিকে খুব একটা পছন্দ করেন না, নিজের মতো করে সব গুছিয়ে রাখার চেষ্টা করেন। তাহলে এত শক্তিশালী উপদেষ্টা থাকার পরে ব্যক্তিবিশেষ বেআইনিভাবে ক্ষমতায় থাকতে চান, বেআইনিভাবে তার মস্তক ধরে রাখতে চান, আর এটার বিরুদ্ধে কথা বললে পরে তিনি রাষ্ট্রের বাহিনীকে লেলিয়ে দেন এবং ক্ষমতা এতই প্রিয়, সারা বাংলাদেশের ১,৫০০-এর মতো এই বাচ্চা শিশু কিশোরদের রক্ত ঝরিয়েও ক্ষমতায় থাকতে চান শেখ হাসিনা। তাহলে উনার চামচারা বলে বেড়াতো উনি নাকি তাহাজ্জুদের নামাজ পড়তেন, নিজেও বলেছে তাহাজ্জুদের। আর আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়তেন পড়েন, আপনি রসুলের একটা বাণী যদি আপনি আত্মস্থ করতেন, আপনি গৌতম বুদ্ধের একটা বাণী যদি আপনি মনে মুখস্থ রাখতেন, যীশু খ্রিস্টের একটা বাণী যদি মুখস্থ রাখতেন, তাহলে আপনার কোনোদিন একটা শিশুকে হত্যা করার মতো মনোভাব আপনার হতো না, অভিপ্রায় আপনার। আপনি কিছুই মানতেন না, লোক দেখানো নামাজ, লোক দেখানো তাহাজ্জুদের কথা বলতেন। এটাকে ইসলামের পরিভাষায় বলা হয় মুনাফিকি। এই মুনাফিকি করে রাজনীতি করতে করেছে। আপনারা জানেন, অথচ এই দেশেই আরেকজন নেত্রী উনি বলেছেন যে এরশাদ জোর করে ক্ষমতা নিয়েছে, আমি নির্বাচন করব না তার অধীনে। উনি করেননি। এই যে পার্থক্য, এটা জনগণ সবসময় দেখেছে এবং তার প্রতি তাদের অঢেল শ্রদ্ধা তারা দেখেছে। কত কথা বলেছে, উনি চিকিৎসার জন্য লন্ডনে গেছেন 2017 সালে, ওবায়দুল কাদের বলেছে উনি ফিরবেন। আওয়ামী লীগের নেতারা বলেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ফিরবেন না, উনি 3 মাস পর থেকে ফিরে এসেছেন। উনি দেশের মাটি আর মানুষ ছাড়া উনি বাইরে লুকিয়ে থেকে কোনোদিন রাজনীতি করেননি। এই কারণে আজকে তিনি জনপ্রিয়। কিন্তু আজকে এই যে ফ্যাসিবাদের যে উত্থান এবং তাদের যে পলায়ন, এই পলায়ন এর মধ্যে যে অন্তর্বর্তী সরকার পলায়নের পর যে হলো, মানুষ তো তাদের কাছে অনেক প্রত্যাশা করেছে। তারা সংস্কারের কথা বলেছে, সে সংস্কারও মেনে নিয়েছে যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার করে নির্বাচন দিন। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, আরও অনেকে বলেছে, এমনকি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনও কিন্তু এই কথাগুলো বলেছে। আজকেও আমি পেপারে দেখলাম কবিতা পরিষদ নাকি তারাও দ্রুত নির্বাচনের কথা বলেছে। তো সরকার এই ব্যাপারে নিরুত্তর, নিশ্চুপ। কেন? উদ্দেশ্যটা কি? এখন তো মানুষ ধীরে ধীরে নানা ধরনের সন্দেহ করেছে। আর সবচেয়ে বড় সন্দেহ করলো হচ্ছে যে সাবেক রাষ্ট্রপতি, যিনি খুনের আসামি, তিনি দেশ ছেড়ে চলে গেলেন। গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, গোয়েন্দা সংস্থা এনএসআই, এরা ক্লিয়ারেন্স না দিলে কি করে উনি যেতে পারেন? এমন রাষ্ট্রপতি যে বাংলাদেশের পরিবেশ রাষ্ট্র করার জন্য যার বিচার হওয়া উচিত, আমাদের হাওর বাওর, আমাদের খাল বিল, আজকে আন্তর্জাতিকভাবে মানুষ আন্দোলন করছে এগুলো রক্ষার জন্য, তিনি তার এলাকা কিশোরগঞ্জের বিশাল হাওরের মধ্যে বিশাল এক রাস্তা বানিয়েছেন তার বাড়ি বানানো, তার বাড়িতে পৌঁছানো। এই হচ্ছে সাবেক রাষ্ট্রপতি। কারণ উনি ফ্যাসিবাদের প্রতিনিধি, উনি রাষ্ট্রপতি, কিন্তু উনি তো শেখ হাসিনার কথাই চলতেন। অতএব শেখ হাসিনার যা মাইন্ডসেট,
যা মানসিকতা, ওনারও তাই মানসিকতা, দুইজনের মধ্যে তো পার্থক্য হবে না। তাহলে সেই ব্যক্তি চলে গেলেন, তার তো লাল পাসপোর্ট আছে, এটা কি সরকার জানতো না? তার লাল পাসপোর্ট বাতিল করা হয়নি, এটা তো সরকার জানে। এটা কি এনএসআই ডিজিএফআই জানে না? তাহলে কি করে যেতে পারলো? আজকে এই ধরনের পরিস্থিতি কেন হচ্ছে? আজকে সাতক্ষীরা, কুড়িগ্রাম, খাগড়াছড়ি, মৌলভীবাজার এই সমস্ত সীমান্ত দিয়ে ভারত লোক ঢুকাচ্ছে বাংলাদেশে, পুশিং করছে। সরকার তো একটা কথাও বলেনি। কোথায় খুদাবক্স, কোথায় সরকারের স্বরাষ্ট্র দপ্তর, কোথায় সরকার এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছেন না? এটা তো বিরাট এক অন্যায়। কোত্থেকে এই রাষ্ট্রীয় অপরাধ করা হচ্ছে যে পার্শ্ববর্তী দেশের লোক জোর করে ঢুকিয়ে দিতে চান বাংলাদেশে? আমরা কি অত্যন্ত দুর্বল জাতি আপনারা বানানোর তৈরি করছেন? এটা কি একটা মুক্তিযুদ্ধ হওয়া একটা জাতি, ৩০ লক্ষ জীবন দেওয়া একটা জাতি, ১৫০০ শিশু, বাচ্চা, তরুণের জীবন দেওয়া একটা জাতি, সেই জাতিতে পার্শ্ববর্তী দেশ তার ইচ্ছা মতো লোক ঢুকাবেন বিভিন্ন সীমান্ত দিয়ে, আর আপনারা নিশ্চুপ, আপনারা টু শব্দ করছেন না? এর কারণ কি? তাহলে তো শেখ হাসিনা যেমন করেছেন আপনারাও তাই করছেন। আমাদের সীমান্তে লোক হত্যা করলে শেখ হাসিনা একটা প্রতিবাদ করতেন না, টু শব্দ করতেন না।